আরে বুড়িমা, তুমি এসেছো। আমি তো আজই তোমার বাড়িতে যেতে চেয়েছিলাম। যাক, ভালোই হলো তুমি নিজেই এসেছো। এতে আর আমার কষ্ট করে তোমার বাড়িতে যেতে হলো না। আগে হ্যাঁ জমিদার মশাই, আজ তো মাস শেষ, তাই ভাবলাম আপনার সাথে দেনা পাওনার হিসাবটা করেই যাই। হ্যাঁ বুড়িমা, ওসব নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। তোমার সব হিসেব নিকেশ আমি করিয়ে রেখেছি। নায়েব মশাই, বুড়িমার হাতে হিসেবের খাতাটা তুলে দাও। আগে হ্যাঁ জমিদার বাবু, এখনই দিচ্ছি। বুড়িমা, কাছে এসে তোমার হিসেবের খাতাটা নিজেই দেখে নাও। দেখো বুড়িমা, ভালো করে তোমার হিসেবটা বুঝে নাও। জমিদার বাবু, এখানে সব হিসাব তো ঠিকই আছে। এখন আমার একটা কথা হলো, ওই যে আপনাকে 3টে বাড়ি বিক্রির কথা বলেছিলাম, সেটা কি মনে আছে? কি যে বলো না বুড়িমা, তোমার সব কথাই আমার মনে আছে, তুমি কোনো চিন্তা করো না। বাড়ি 3টি বিক্রির বিষয়ে আমি আর নায়েব আলোচনা করে তোমাকে সব জানাবো। হ্যাঁ বুড়িমা, তুমি যেভাবে বলেছো আমি ঠিক সেভাবেই ওই 3টি বাড়ি বিক্রির ব্যাপারে খোঁজ নিচ্ছি। সব ঠিকঠাক থাকলে জমিদার মশাইয়ের সাথে আলোচনা করে তোমাকে জানাবো। তো বুড়িমা, তোমার সব হিসেব ঠিক মতো বুঝে পেলে, এবার তুমি আসতে পারো। হ্যাঁ জমিদার মশাই, আমি আমার সব হিসাব নিকাশ ঠিকঠাক মতোই বুঝে পেয়েছি। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই, এবার তাহলে আমি আসি। আরে ও দাদা, সবার কাছে শুনেছি আমার বাবা নাকি একসময় এই গ্রামের মোড়ল ছিল। তা বাবা যদি মোড়ল হয়ে থাকে, তাহলে তো তার অনেক ধনসম্পত্তি থাকবার কথা। আরে গদাই, বাবা যখন মারা যায় আমার বয়স 7 কিংবা 8 বছরের মতো হবে। অত ছোটবেলাকার কথা আমার খুব একটা ভালো করে মনেও নেই। আর আমার কথা কি বলবো, তখন আমার বয়স ছিল মাত্র 5 বছর। সবে ঠিকমতো হাঁটতে শিখেছি, আর ঠিক তখনই বাবা পটল তুললো। হে, তা বাবার ধনসম্পত্তির কথা আমারও তেমন কয়টা মনে নেই। তোমরা তো বাবাকে ভালো মতো দেখেছো, কিন্তু আমার তো তখন বয়স ছিল মাত্র 2 বছর। তখন বাবার মুখখানাও দেখেছি কিনা মনে করতে পারছি না। কি রে গদাই, হঠাৎ জমিতে এসে বাবার কথা মনে করছিস কেন? বাবাকে খুব মনে পড়ছে নাকি? মনে পড়ছে কিনা তা তো বলতে পারবো না, তবে একটা বিষয় আমার সব সময় খারাপ লাগে। যখনই গ্রামের কোনো খুড়োর সাথে দেখা হয়, তখনই সে বলে আমার বাবার নাকি অনেক ধনসম্পত্তি ছিল। আমার কথা হলো, বাবার যদি এত ধনসম্পত্তি থাকতো, তাহলে তো আমাদের 3 ভাইয়ের জন্য আলাদা 3টে বাড়ি করে দিয়ে যেতে পারতো। কিন্তু দেখো, 3 ভাইয়ের জন্য মাত্র একটা বাড়ি। বলো, একটা বাড়িতে কি 3জন ভাই কাঁদাকাটি করে থাকা যায়? রামু দাদা, কথায় কিন্তু ঠিক কথাই বলেছে। পুরনো একটা বাড়িতে 3 ভাইয়ের থাকতে আসলে খুবই কষ্ট হয় গো। মাকে যে বলবো আমাদের আলাদা করে একটা করে দাও, তাও তো বলতে পারবো না। বলবি কি রে? বলতে গেলেই তো মা বলবে তার কাছে কোনো টাকা পয়সা নেই। তখন আর মুখ থাকবে না। শোন, এসব কথা এখন বাদ দে। চল চল, বেলা পড়েছে। জমির বাকি কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। কই রে, আমার 3 ছেলের 3 বউ, কোথায় গেলি তোরা? জলদি করে একটু বাইরে আয় তো, আমার যে খুব জলের তৃষ্ণা পেয়েছে। তাড়াতাড়ি করে আমার জন্য একটু জল নিয়ে আয়। আরে এ কি, আমার 3 বউ দেখছি 3 গ্লাস জল নিয়ে এসেছে। দাও, আমাকে একটু জল দাও। হেঁটে হেঁটে আসতে আসতে আমার যে গলাটা একেবারে শুকিয়ে গেছে। মা, এই নিন, আমি আপনার জন্য নিয়ে এসেছি একেবারে ঠান্ডা জল। আপনি তো গরমের ভিতর হেঁটে হেঁটে এসে একেবারে হয়রান হয়ে গেছেন। এখন এই ঠান্ডা জল খেলে দেখবেন আপনার খুব ভালো লাগবে। দাঁড়ান মা, আমি আপনার জন্য নিয়ে এসেছি 1 কাপ গরম চা। আপনি তো অনেক পথ হাঁটাহাঁটি করে খুব ক্লান্ত। এখন 1 কাপ চা খেলে দেখবেন আপনার শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠবে। এই নিন মা, চাটা খেয়ে নিন। না মা, আমি আপনার জন্য 1 গ্লাস শরবত নিয়ে এসেছি। শরবতটা আপনার মুখে স্বাদ এনে দিবে। দুপুরবেলা পেট ভরে ভাত খেতে পারবেন না। আপনি তো অনেক দূর হেঁটে এসেছেন, নিশ্চয়ই একটু পর আপনার খিদে পাবে। নিন মা, আপনি আমার এই শরবতটা খেয়ে নিন। আরে দেখো, এ কি কাণ্ড! আমার শুধু গলাটা শুকিয়ে গিয়েছে, তাই আমি একটু জল খেতে চেয়েছিলাম। কিন্তু তোমরা তো ঠান্ডা জল, শরবত, চা সবই নিয়েছো। এখন আমি কোনটা রেখে কোনটা খাবো কিছুই তো বুঝতে পারছি না। মা, আপনি তো বললেন আপনার গলাটা একেবারে জলের তৃষ্ণায় শুকিয়ে গেছে। তাহলে এবার জলটা জলদি করে খেয়ে নিন। না গো বৌমা,
তোমাদের হাতে এত রকমের ঠান্ডা জল, গরম জল, শরবত দেখে যে আমার গলাটা একেবারেই ভিজে গেছে। থাক, আমার আর জল খাওয়া লাগবে না। চলো, ঘরে চলো। ঘরে গিয়ে দেখি আজ তোমরা কি রান্না করেছো। চলুন মা, ঘরে চলুন। আমি আজ ইলিশ মাছ রান্না করেছি। আপনাকে এক বাটি ইলিশ মাছের তরকারি খেতে দিচ্ছি। না মা, আপনি আমার ঘরে আসুন। আমি আপনার জন্য আজ খাসির মাংস রান্না করেছি। খাসির মাংস খেলে নিশ্চয়ই আপনার অনেক ভালো লাগবে। এই যে মা, এসব মাছ মাংস খেতে খেতে তো আপনার মুখটা একেবারে তেঁতো হয়ে গেছে। চলুন, আপনি আমার ঘরে চলুন। আমি আজ আপনার জন্য ৭ রকমের শাক রান্না করেছি। আজ আপনাকে আমি ৭ রকমের শাক দিয়ে ভাত খেতে দিচ্ছি। আরে থামো থামো, তোমরা সবাই থামো। তোমাদের কাছে এত রকমের খাবার দেখে যে আমার পেটটাও বুঝি এবার ভরে গেল। থাক, আমার আর এখন খেতে হবে না, একেবারে রাতে খাবো। ওগো, আমার হাতে ৭ রকম শাক রান্নাটা কেমন হয়েছে গো? বেশ হয়েছে গিন্নি। এতদিন ধরে মাছ মাংস খেতে খেতে মুখের স্বাদটাই হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আজ তোমার এই ৭ রকমের শাক রান্না খেয়ে মুখের স্বাদটা যেন আবার ফিরে আসলো গো। হ্যাঁ গো, আমাদের যখন আলাদা একটা বাড়ি হবে তখন তোমাকে আমি আরো অনেক রকমের খাবার রান্না করে খাওয়াবো। দেখো, নানা রকমের শাকসবজি খেলে তোমার মুখের স্বাদ আরো বেড়ে যাবে। সে আর কি করে হয় গিন্নি, আলাদা বাড়ি তো আর চারটিখানি কথা না। একটা আলাদা বাড়ি করতেও যে অনেক টাকার প্রয়োজন, অত টাকা কি আমার কাছে আছে? সারা দিন জমিতে কাজ করে যে ফসল ফলাই তা দিয়ে সংসার চালানোর পর যে কিছুই থাকে না। ওগো, বলছি কি, বাবার রেখে যাওয়া সম্পদ কি আসলে কিছুই নেই? থাকলে তো আমরা নতুন একটা বাড়ি করতে পারতাম গো। সেটা এখনো বুঝতে পারছি না গিন্নি। আর শোনো, তুমি কিন্তু মায়ের খাতির যত্নের কোনো কমতি রেখো না। মা মারা গেলে তার রেখে যাওয়া সব সম্পত্তির মালিক কিন্তু আমরাই হব। যদি তার খাতির যত্ন কম করো, তখন তাহলে দেখবে মা অন্য ছেলেদের তার সব ধনসম্পত্তি লিখে দিয়ে যাবে, আর আমরা কিছুই পাবো না। না গো না, তুমি আমাকে এত বোকা ভেবো না। আমি মাকে সারাটাক্ষণ সেবা করি। দেখবে, মা যদি মারা যায় তাহলে আমাকে কিছু না কিছু লিখে দিয়েই যাবে। হ্যাঁ। হ্যাঁ গো গিন্নি, তাই যেন হয়। গিন্নি, তোমার হাতের মাংস রান্নার তুলনা হয় না। আজকের মাংস রান্নাটা বেশ মজার হয়েছে। দাও দাও, আমাকে আরো কিছুটা তুলে দাও, পেট ভরে খেয়ে নি। হ্যাঁ গো, দিচ্ছি। তুমি আস্তে ধীরে খাও, নয়তো পেট খারাপ করবে। আর একটা কথা গিন্নি, আজকে মাংস রান্নাটা কি আমার মাকে খেতে দিয়েছিলে? হ্যাঁ গো হ্যাঁ, তার তোমাকে বলতে হবে না। আমি মাকে ১ বাটি মাংস বেশি দিয়ে এসেছি। মা নিশ্চয়ই এখন আমার হাতের মাংস রান্না খাচ্ছে। হ্যাঁ গো গিন্নি, যখন যাই রান্না করবে মাকে কিন্তু বেশি বেশি করে দিয়ে আসবে, বুঝলে? নয়তো মায়ের যা সম্পত্তি আছে সব কিন্তু ওই ছেলেদেরকে লিখে দিয়ে যাবে, তখন কিন্তু আমরা আর কিছুই পাবো না। না গো না, কি যে বলো না তুমি। দেখো, মা যদি কোনো সম্পত্তি রেখেই যায় তাহলে নিশ্চয়ই তোমার আর আমার নামেই রেখে যাবে। কারণ আমরা যে মায়ের অনেক সেবা যত্ন করি গো। হ্যাঁ গিন্নি, তাই করে যেও। নাও, এবার জলদি করে খেয়ে নাও। সকালে যে আবার জমিতে কাজ করতে যেতে হবে। ওগো, তুমি এত রাতে ইলিশ মাছের তরকারি নিয়ে কোথায় যাচ্ছ গো? বলি কি, তোমায় আবার ভূত প্রেতে ধরলো না তো? কোথায় আর যাবো গিন্নি, মাছের তরকারি নিয়ে মাকে খেতে দিতে যাচ্ছি। মা নিশ্চয়ই এখন খেতে বসেছে। যাই, মাকে একটু ইলিশ মাছের তরকারি দিয়ে আসি। ইলিশ মাছের তরকারি পেলে মা নিশ্চয়ই অনেক খুশি হবে গিন্নি। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে আর কষ্ট করে মাকে তরকারি দিতে যেতে হবে না। আমি একটু আগেই মাকে বড় বড় দেখে ২ টুকরো মাছ দিয়ে ইলিশ মাছের তরকারি দিয়ে এসেছি। ও, তুমি দিয়ে এসেছো গিন্নি? তাহলে হয়ে গেল, আমাকে আর কষ্ট করে যেতে হবে না। হ্যাঁ গো, এবার তুমি এখানে এসে বসো। এখানে বসে বসে রাতের খাবারটা শেষ করো। শোনো গিন্নি, তুমি প্রতিদিন মাকে বেশি বেশি করে ইলিশ মাছ রান্না করে দিয়ে চলে আসবে। দরকার হলে আমি প্রতিদিন ইলিশ মাছ কিনে নিয়ে আসব, কিন্তু যে করি হোক, মায়ের সেবা যত্নের কোনো কমতি রাখবে না, বুঝলে? হ্যাঁ গো, তার তোমাকে বলতে হবে না। মায়ের যতটা সেবা যত্ন প্রয়োজন তার চেয়ে বেশিই আমি করছি, বুঝলে? তাই করো গিন্নি। মায়ের সেবা যদি আমরা বেশি করে করতে পারি, তাহলে দেখবে মায়ের রেখে যাওয়া সব সম্পত্তি আমরাই পাবো। হ্যাঁ গো, এই কথা তুমি ঠিকই বলেছ। তাই তো আমি মায়ের অনেক সেবা যত্ন করি।
হ্যাঁ গিন্নি, তুমি এইভাবে মায়ের সেবা চালিয়ে যাও। যে করি হোক মাকে পটাতে হবে, নয়তো মায়ের সব সম্পত্তি তার বাকি ছেলেদেরকে দিয়ে দেবে। তখন কিন্তু আর কিছুই পাবো না আমরা। না গো না, আমি তা হতে দেব না। মাকে এতই খাতির যত্ন করব, দেখবে মা আমাকে ছাড়া আর কাউকেই কোনো কিছু দিয়ে যাবে না। হ্যাঁ গিন্নি, তাই যেন হয়। মায়ের সম্পত্তি পেলে এই পুরনো বাড়িতে আর থাকবো না, একটা নতুন বাড়ি করব। সবাই মিলে এক বাড়িতে থাকতে যে একেবারেই ভালো লাগে না। হ্যাঁ গো, আমারও একটা স্বপ্ন, আমাদের একটা নিজেদের নতুন বাড়ি হবে। কি ব্যাপার রামু, তোমাদের তিন ভাইয়ের কি খবর? কেমন আছো তোমরা? কি আর বলবো জমিদার মশাই, তিন ভাইয়ের একটা মাত্র বাড়ি, সেই বাড়িতে কি আর ভালো মতো থাকা যায়? কবে যে আমাদের সবার আলাদা করে একটা বাড়ি হবে কে জানে। হবে গণেশ, হবে। সময় মতো ঠিক তোমাদের সবার আলাদা করে একটা বাড়ি হবে। হ্যাঁ জমিদার মশাই, সেই আশাই তো দিনকাল কাটছে। দেখি কপালে কি আছে। তা আপনি হঠাৎ এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? আমি আমি তো যাচ্ছি ওই যে গ্রামের পূব পাশে তিনটি বাড়ি দেখছো না, সেই বাড়ি কেনবার জন্য যাচ্ছি। ওরে বাপ রে বাপ, এত সুন্দর বাড়িগুলো তাহলে আপনি কিনেছেন? হ্যাঁ রামু, বাড়িগুলো বেশ বড় আর দেখতেও বেশ সুন্দর। ইস, ওরকম তিনটে বাড়ি যদি আমাদের তিন ভাইয়ের হতো, ওরে বাবা, কতই না ভালো হতো। আগে দাদা, তুমি ঠিক কথাই বলেছ। তবে অত বড় বাড়ি কেনবার টাকা কি আর আমাদের কাছে আছে? তোমরা তিন ভাই চিন্তা করো না, দেখবে একদিন ঠিকই তোমাদের ওরকম তিনটি বাড়ি হবে। আচ্ছা, এবার আমি যাই, হ্যাঁ, আমার অনেক কাজ আছে। আরে এ কি গিন্নি, তুমি হঠাৎ এই অবেলায় জমিতে কি করছো? ওগো, ওগো, মা আর আমাদের মাঝে নেই। মা যে মারা গেছে গো। বলো কি ছোট বউ, চলো চলো বাড়িতে চলো। রামু, গদাই আর গণেশ, তোমরা তিন ভাই একটু সাইডে যাও, তোমাদের বউয়ের সাথে জমিদার বাবু কথা বলবেন। জমিদার মশাই, হঠাৎ আমাদের সবাইকে এই বাড়ির কাছে ডাকলেন যে? হ্যাঁ, তোমাদের ডেকেছি বুড়িমার কারণে। বুড়িমা, তোমার শাশুড়ির সাথে আমার একটা দেনা পাওনার হিসেব ছিল। কিন্তু জমিদার মশাই, শাশুড়ি মা তো আমাদের জন্য কিছুই রেখে যাননি। আমরা আপনার দেনা পাওনা কি করে শোধ করব? আরে থামো থামো, আস্তে ধীরে হিসেবটা আগে করতে দাও। নায়েব, তোমার হিসেবটা হয়েছে? এই তো জমিদার মশাই, তিনটি বাড়ির তিনটে দলিল হয়ে গেছে। জমিদার মশাই, এসব কি বলছেন? দলিল হয়ে গেছে মানে? তাহলে কি মা আপনার কাছে আমাদের বাড়ির দলিল রেখে টাকা ধার নিয়েছিল? আরে না গো ছোট বউ, তা নয়। তাহলে কি জমিদার মশাই, আপনি আমাদের বলুন, আমার শাশুড়ির কাছে আপনি কত টাকা পান? সমস্যা নেই, আমরা তিনজন মিলে সে টাকা শোধ করে দিব। বর্দি একদম ঠিক কথাই বলেছে। বলুন জমিদার মশাই, আপনি কত টাকা পান? হ্যাঁ জমিদার মশাই, আপনার সব পাওনা আমরা শোধ করে দিব। নায়েব, তিনটে দলিল তিন বউয়ের হাতে তুলে দাও তো। এটা কি জমিদার মশাই, এখানে আপনি আমার শাশুড়ির কাছে কত টাকা পাবেন? না গো ছোট বউ, আমি তোমার শাশুড়ির কাছে কোনো টাকা পাই না। আসলে তোমার শাশুড়ি উল্টে আমার কাছ থেকে অনেকগুলো টাকা পেত। বুড়িমা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল আমি যেন এই টাকাগুলো দিয়ে তোমাদের তিন বউকে তিনটে নতুন বাড়ি কিনে দিই। আর তাই আজকে তোমাদের এই নতুন বাড়ির কাছে নিয়ে আসলাম, তোমাদের হাতে তোমাদের বাড়ির দলিল। এসব আপনি কি বলছেন জমিদার মশাই? আমাদের শাশুড়ি মা তাহলে আমাদের কাউকেই ঠকান নাই? না গো বড় বউ, তোমরা যেমন তোমাদের শাশুড়ির সেবা যত্ন করেছিলে, তোমাদের শাশুড়ি মাও তাই তোমাদের কাউকে কোনো অংশে কম দেয়নি। যাও, এবার তোমরা নিজেদের বাড়ি বুঝে নিও।